এর আগের পুরীর সাইট সিইং এর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পুরীর কোণার্কের সূর্য মন্দির, স্যান্ডার্ড মিউজিয়াম, এছাড়া শেয়ার করেছিলাম চন্দ্রভাগা বিচের ভিডিও। সেই ভিডিও না দেখে থাকলে আপনারা আই বাটন আর ডেসক্রিপশন থেকে লিংক দিলাম, চেক আউট করতে পারেন। আজকের ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে এই ভিডিওর সেকেন্ড পার্ট, অর্থাৎ ধবলগিরি পাহাড়, লিঙ্গরাজ মন্দির, এছাড়াও খণ্ডগিরি উদয়গিরি পাহাড়ের ভিডিও। তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের 5 নম্বর ডেস্টিনেশন। মন্দির ভিতরে ঢোকার জন্য কোনো দরজা নেই, চারদিকে এরকম 4টা বুদ্ধ মূর্তি আছে। সেই যে উঠবেন চারদিকে 4টা বুদ্ধ মূর্তি দর্শন করবেন। এই জায়গায় দাঁড়াবেন, এই জায়গায় দাঁড়ায় সাইডে দেখবেন এই যে মাঠটা, এটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধের মাঠ, এখানে যুদ্ধটা হয়েছিল। ওই সাইডে যে নদীটা আছে ওটা রক্ত নদী। এটাকে পাগলো বাচ্চা, হ্যাঁ, একটা ঘুরে আপনি দেখে আসুন 4টা বুদ্ধ মূর্তিটা এখানে। 10 মিনিট। আমরা কিন্তু এখন চলে এসেছি ধবলগিরি পাহাড়ে, আর ওপরে দেখছো মেনলি এটা একটা বুদ্ধ মন্দির। এর ওপরে 4টে বুদ্ধদেবের মূর্তি রয়েছে, আর এই সেই জায়গা যেখানে নাকি কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। আমার পিছনে একটা মাঠ রয়েছে, ওদিকটা তোমাদের দেখাচ্ছি। আর এই পাশে একটা জায়গায় রয়েছে, এই জায়গাটাকে বলা হয় রক্ত নদী। আমি তোমাদের একবার গিয়ে দেখাবো, আগে চলো ওপরটা যাওয়া যাক, তোমাদের একবার মন্দিরটা ঘুরে দেখাই। তো আমাদের যে ওডিডিসির যে গাইড আছেন, উনি আমাদের কিন্তু খুব ভালোভাবে বোঝাচ্ছেন ব্যাপারগুলো, যে এখানে যে বৌদ্ধ মন্দিরটা রয়েছে, উনি বললেন এখানে এক পাক এরকম ঘুরতে হয়। আর চারিপাশে কিন্তু খুবই সুন্দর কাজ করে করা এই মন্দিরটা। আর এই পাশে রয়েছে দুটো সিংহের মূর্তি, এখানে আর এখানে একটা মূর্তি রয়েছে। আর এখান থেকে দূরে আমি তোমাদের দেখাচ্ছি আঙুল দিয়ে, এখানে একটা নদীর মতন দেখতে পাচ্ছ। এই জায়গাটার নামই উনি কিন্তু আমাদের যে গাইড, উনি বললেন এই নদীটার নামই কিন্তু রক্ত নদী। এবার এই জায়গার তাৎপর্য তোমাদের একবার বলে রাখি। তোমরা সবাই জানো ইতিহাসে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল খ্রিস্টপূর্ব 261-তে। সেই সময় যে যুদ্ধটা হয়েছিল সম্রাট অশোক এবং মৌর্য সাম্রাজ্যের মধ্যে, সেটা কিন্তু হয়েছিল এই ধবলগিরি পাহাড়ে। আর সেখান থেকে কিন্তু এই যুদ্ধে যত সৈন্য মারা গেছিলেন তাদের রক্তে এই নদী কিন্তু লাল হয়ে উঠেছিল। সেখান থেকে এই নদীর নাম রক্ত নদী। এবং এত পরিমাণ সৈন্য মারা যাওয়ার কারণে কিন্তু সম্রাট অশোক পরবর্তী সময়ে শান্তির প্রতিষ্ঠা করতে গিয়ে বৌদ্ধ ধর্মের স্থাপনা করেন এই জায়গায়। আমার কিন্তু পুরো মন্দিরটা যেটা রয়েছে সেটা কিন্তু দার্জিলিং এর যে পিস পাগোড়া ছিল, সেই পিস পাগোড়ার মতনই অনেকটা লাগছে। দেখো এই পাশেও কিন্তু দুটো, এটা কিন্তু উত্তর দিক, এই পাশেও কিন্তু দুটো সিংহের এরকম মূর্তি রয়েছে। তো চলো আমরা তো এই ধবলগিরি পাহাড় থেকে বেরিয়ে যাব। এখন যাব আমরা লিঙ্গরাজ মন্দিরের দিকে। ইতিহাসের পাতায় উল্লিখিত এরকম এক প্রাচীন স্থান ধবলগিরি পাহাড় দর্শন করার পর আমরা উঠে পড়লাম বাসে। আমাদের পরবর্তী গন্তব্য যেখানে, সেটাও কিন্তু উড়িষ্যার অন্যতম ঐতিহাসিক এক মন্দির, যার নাম হলো লিঙ্গরাজ মন্দির, যার দূরত্ব এই ধবলগিরি পাহাড় থেকে প্রায় 7 কিলোমিটার মতো। তো গাইস আমরা কিন্তু বাস থেকে নেমে গেছি, আর আমাদের এইবারে ডেস্টিনেশন হচ্ছে কি লিঙ্গরাজ মন্দির। আমাদের বাস কিন্তু ওই পেছনের রাস্তায় দাঁড়িয়েছে, এখানে যেহেতু ঢোকা যাবে না, এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এদিকে সোজা যাচ্ছে, রাস্তা ধরে 1/2 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে। তো মোটামুটি 10 মিনিট মতন লাগবে হেঁটে যেতে। তো চলো লিঙ্গরাজ মন্দিরের সামনে যাই, তারপরে বাকিটা তোমাদের দেখাচ্ছি। এই হলো লিঙ্গরাজ মন্দিরের প্রবেশদ্বার। মূল সড়ক থেকে 5 থেকে 10 মিটার হাঁটা পথে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই মন্দিরে, এবং যেটি কিন্তু ভুবনেশ্বর শহরের সবথেকে বড় মন্দির। আর গাইস রাস্তা থেকে 5 থেকে 7 মিনিট হাঁটার পরে কিন্তু আমরা চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরের সামনে। আর এই মন্দিরটার ব্যাপারে তোমাদের একটু বলে দিই। এই যে লিঙ্গরাজ মন্দির, এটা নাম লিঙ্গরাজ এই কারণে, কারণ এখানে কিন্তু বিষ্ণুদেব আর স্বয়ং মহাদেবের যে মূর্তি, সেটা কিন্তু একসাথে রয়েছে। অর্ধ মহাদেব এবং অর্ধ বিষ্ণুদেবের মূর্তি একসাথে করে কিন্তু এই মূর্তিটার নাম হচ্ছে লিঙ্গরাজ। আর এই মন্দিরে কিন্তু মোবাইল বা ক্যামেরা কিছু নিয়েই অ্যালাউড নয়, তাই আমি কিন্তু বাইরের ভিডিওটাই করছি, ভেতরেটা তোমাদের দেখাতে পাচ্ছি না। আর আমরা একটু পরে এই মন্দিরের ভেতর যাব। আর চারিপাশটা দেখছো যে এরকম টাইপের
এরিয়াটা। আর এই মন্দিরটা একটা কথা বলে রাখি, এই মন্দিরটা কিন্তু প্রায় 1000 বছর পুরনো একটা মন্দির। এর ভেতরে কিন্তু অনেক মন্দির রয়েছে ছোট 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 ছোট, যেগুলো কিন্তু তোমাদের কনফিউজ করতে পারে যে আসল লিঙ্গরাজ মন্দির কোনটা। ভেতরে কিন্তু অনেক পান্ডাও রয়েছে, তোমাদের কিন্তু চেষ্টা করবে যে পুজো দেওয়ার জন্য। তোমরা পুজো দিতেই পারো, তবে পান্ডাদের থেকে একটু সাবধানে থেকো। আর ভেতরে কিন্তু 108টা মন্দির। তোমাদের কাছে যদি টাইম না থেকে থাকে, আমাদের যেমন ওটিটিসি যে গাইড আছে তিনি বললেন যে আমাদের কাছে যেমন টাইম কম, আমাদের 108টা মন্দির ঘুরতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাই সব থেকে বড় যে মন্দিরটা সেটাই কিন্তু আসল লিঙ্গরাজ মন্দির। তো সেটা দর্শন করলে কিন্তু লিঙ্গরাজ মন্দিরের দর্শন হয়ে যায়। তো চলো আমরা এখন ভেতরে যাই, ভেতর থেকে ঘুরে এসে তোমাদের জানাচ্ছি ভেতরে এক্সপিরিয়েন্সটা কিরকম। তো ভেতরে যেহেতু মোবাইল বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড নয়, আমরা কিন্তু সেগুলো বাইরে রেখে গেছিলাম এবং তোমাদের কিন্তু ফটো দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের ভেতরের অংশটা, আর এই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ, যেখানে কিন্তু ভগবান শিব লিঙ্গরূপে বিরাজমান। এবং এই মন্দিরের মূল উৎসব হচ্ছে শিবরাত্রি, যে সময় কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। গাইস, আমরা কিন্তু এই লিঙ্গরাজ মন্দির থেকে বেরিয়ে গেছি, আর আমি কিন্তু পুজো দিয়েছি। শিব আর বিষ্ণুদেবের যে মন্দির আছে সেখানে কিন্তু পুজো দিয়েছি। ডালা কিন্তু অনেক রকম পাওয়া যাচ্ছে, 20 টাকা থেকে শুরু করে 50, 100 সব রকমের ডালা তোমরা এখানে পেয়ে যাবে। তবে পান্ডাদের থেকে একটু সাবধানে, ওনারা কিন্তু মানে অনেক রকম দাম বলেন। তো তোমাদের একটু ঠিকঠাক দাম ওনাদেরকে বলতে হবে যে এই দামে আপনারা পুজো করুন, তাহলেই করবো। আমি কিন্তু 20 টাকা দিয়েছি ওনাদেরকে পুজো করার জন্য, ওনারা 20 টাকায় পুজো করে দিয়েছেন। আর ভেতরটা খুবই সুন্দর, অনেক মন্দির আছে ভেতরে, তবে এত মন্দির তো এত কম সময় দেখা সম্ভব না। তো আমরা যে মেন মন্দিরটা রয়েছে সেটা দেখেছি, আর বাদ বাকি 10-15টা মন্দির আশেপাশে ছিল, সেই মন্দিরগুলো দেখেছি। তো এখন চলে এরপরে আমরা যাব হচ্ছে উদয়গিরি এবং খণ্ডগিরি। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। লিঙ্গরাজ মন্দির দর্শন করার পর আমরা উঠে পড়লাম বাসে, এবং আমাদের পরবর্তী গন্তব্য ছিল এখান থেকে 8 কিলোমিটার দূরে উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড়। ভুবনেশ্বর শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম এই উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড়ের উদ্দেশ্যে। সো গাইজ, লিঙ্গরাজ মন্দির দেখে এসে আমরা 15 থেকে 20 মিনিট বাসে চড়ে চলে এসেছি এখন উদয়গিরি আর খণ্ডগিরি। আমরা এখন দেখতে যাচ্ছি খণ্ডগিরি। এদিকে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে আমরা আসলাম। ওইদিকে কিন্তু আমাদের বাস দাঁড়িয়ে আছে। সো এদিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে খণ্ডগিরির দিকে। আর উদয়গিরি যেতে গেলে কিন্তু একদম ওই রাস্তার সামনে কিন্তু কাউন্টার রয়েছে। উদয়গিরি যেতে গেলে 25 টাকা করে টিকিট লাগে, সেই টিকিট কেটে তারপরে কিন্তু উদয়গিরি যেতে হয়। উদয়গিরি আর খণ্ডগিরিতে যারা আসবে, যারা নাকি একটু বয়স্ক আছেন, তাদের জন্য কিন্তু উদয়গিরিটা ভালো, কারণ কি উদয়গিরিতে বেশি পাহাড় চড়তে হয় না। কিন্তু খণ্ডগিরিটা যেহেতু একটু উঁচু অ্যাজ কম্পেয়ার টু উদয়গিরি, তাই খণ্ডগিরিতে উঠতে কিন্তু একটু হাসেল পোহাতে হবে। আমি যে রাস্তা দিয়ে হেঁটে আসলাম, এই রাস্তা দিয়ে কিন্তু উদয়গিরি এবং খণ্ডগিরির জন্য আসতে হয়। তবে যেহেতু খণ্ডগিরি কোনো টিকিট লাগে না, শুধুমাত্র উদয়গিরির জন্য একদম সামনে কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছি যে পাহাড়টা রয়েছে, এটা হচ্ছে আমার বাদিকে উদয়গিরি, আর আমার ডান দিকে রয়েছে এই পেছনে, এটা হচ্ছে খণ্ডগিরি। সো এখন খণ্ডগিরিতে আমরা যাবো, যেহেতু আমরা টিকিট কাটিনি উদয়গিরির জন্য। আর এই খণ্ডগিরি পাহাড়েও কিন্তু বেশ কিছু আমি লিপিচিত্র দেখতে পাচ্ছি, গুহার মতন করা রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছি। তো এই দেখো, দেওয়ালের গায়ে কিন্তু বিভিন্ন লিপিচিত্র করা রয়েছে, বিভিন্ন ছবি আঁকা রয়েছে দেওয়ালের গায়ে। দেখো, এই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন সময় সন্ন্যাসীরা এসে কিন্তু এখানে তপস্যা করে থাকেন। আর চারিদিকে পাহাড় জুড়ে কিন্তু প্রচুর হনুমান রয়েছে, তাই হনুমান থেকে একটু সাবধান। যদি কোনো খাওয়া দিতে চান, খাবার কিন্তু বাইরেই পাওয়া যায়, সেখান থেকে কিনে নিয়ে আসতে পারেন। আর হাতে যদি একটা লাঠি থাকে তাহলে ভালো হয়, কারণ হনুমান কিন্তু লাঠি থেকে ভয় পায়। তো তোমাদের যেমন বললাম, দেখো অনেক সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে এসে তপস্যা করেন থাকেন। তো ইনি একজন কিন্তু শুয়ে রয়েছেন এখানে। তো দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি, এদিকেও কিন্তু বেশ কিছু গুহা মতন করা রয়েছে। এগুলো আটকানো কেন আমি জানি না। আর এর ওপরে মানুষজন উঠেছে, বেশ একটা ছোটখাটো ট্রেকিং এর মতন কিন্তু ফিল হচ্ছে। এই হলো খণ্ডগিরি পাহাড়ের ওপর থেকে চারিপাশের ভিউ। উল্টো দিকে যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু উদয়গিরি। আর এই উদয়গিরি এবং খণ্ডগিরি কিন্তু মেন ভুবনেশ্বর শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। এবং এই দুটো পাহাড়ই কিন্তু ফেমাস তাদের ঐতিহাসিক গুহা এবং গুহা চিত্রের জন্য, যেখানে কিন্তু খণ্ডগিরিতে গুহা রয়েছে 15টি, সেখানে উদয়গিরিতে
18টি। তবে খণ্ডগিরির তুলনায় উদয়গিরির যে গুহাগুলো সেগুলো কিন্তু অনেক বেশি অক্ষত এবং সরকার দ্বারা সংরক্ষিত। আর গাইস, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি খণ্ডগিরি পাহাড়ের ওপর। আর আমার উল্টো দিকে ঠিক দেখতে পাচ্ছ, ওদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওটা কিন্তু উদয়গিরি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি তোমাদের বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি আজ থেকে 1000 বছর আগে দুটো পাহাড়ই কিন্তু সেম ছিল। বাট 1000 বছর আগে যখন আমি তোমাদের যেমন দেখালাম কোণার্ক মন্দির যেমন তৈরি হয়েছিল, কোণার্ক মন্দির এবং লিঙ্গরাজ মন্দির যে তৈরি হয়েছিল এবং যেই পাথর দিয়ে তৈরি হয়েছিল সেই পাথরগুলো কিন্তু এই পাহাড় থেকেই নেওয়া হয়েছিল, যার জন্য কিন্তু মাঝখানটা এরকম ভাগ হয়ে যায় এবং ভাগ হয়ে দুভাগে ভাগ হয়ে এই পাশের নাম হয়েছে খণ্ডগিরি, ওই পাশের নাম হয় উদয়গিরি। সো এই হচ্ছে এখানকার গল্প। তো অলমোস্ট দুটো পাহাড়ে কিন্তু সেম এই জন্য। আর উদয়গিরি পাহাড়ে কিন্তু শুধুমাত্র গুহা দেখতে পাবে গেলে তোমরা, ওখানে কিন্তু 25 টাকা করে টিকিট লাগে ঢুকতে। অনেকগুলো গুহা আছে, প্রায় 18 থেকে 19টা গুহা রয়েছে আমি যতদূর জানি। আর খণ্ডগিরি পাহাড়ে কিন্তু একটা জৈন মন্দির রয়েছে। আর এছাড়াও এখানেও কিন্তু গুহা রয়েছে বেশ কিছু, 10 থেকে 15টা গুহা এখানে রয়েছে আমি যতদূর জানি। সো চলো, এখন জৈন মন্দিরটা ওপরে রয়েছে, আমরা ওপরে যাব, গিয়ে তোমাদের দেখাচ্ছি। চারিপাশে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু প্রচুর হনুমান, তাই হাতের সামনে যদি চশমা বা মোবাইল থাকে সেগুলো কিন্তু একটু সাবধানে রেখো, কারণ ওরা কিন্তু এগুলো টান দিয়ে নিয়ে চলে যায়। আর এই হচ্ছে খণ্ডগিরি পাহাড়ের ওপর জৈন মন্দির, দূরে দেখতে পাচ্ছ জৈন মন্দির যে রয়েছে। এই মন্দিরটার জন্যই কিন্তু এই পাহাড়টা ফেমাস। তো আমরা চলো ভেতরটা যাই। তো আমরা কিন্তু এই জৈন মন্দিরের ভেতর ঢুকে গেছি। আর আমি যেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু কাজ চলছে এখানে। এর আগে ভিডিওতে আমি দেখেছি, তখন কিন্তু এই মন্দির খোলা ছিল না, এখন খুলে দিয়েছে, তবে আরও কাজ বাকি আছে আমি যতদূর দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু অনেকগুলো টেম্পল রয়েছে। এখানে দেখো একটা টেম্পল, এদিকে একটা টেম্পল, আর এই পাশে আরও 3-4টে টেম্পল রয়েছে। আর তোমরা ভাবছো হয়তো আমি আমার যে ট্রাইপড সেটা কেন খুলে নিয়েছি। এই কারণে খুলে নিয়েছি কারণ হনুমান কিন্তু লাঠি দেখলে ভয় পায়, তো এটাকে আমি একটা অ্যাজ লাঠি কাজ চালাচ্ছি। আর এই হচ্ছে খণ্ডগিরি জৈন মন্দির থেকে ওপরের ভিউ। দেখো ওদিকে কিন্তু উদয়গিরি দেখা যাচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো আর এই পাশে কিন্তু ভুবনেশ্বর শহর। আর দেখো এখানে কিন্তু লেখা আছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না এখানে। তবে আমি জিজ্ঞেস করলাম, বললো যে বাইরেটা করা যাবে, মানে এই চত্বরে করা যাবে, ভেতরে ঢোকা যাবে না। যদিও ভেতরে কিন্তু বন্ধই আছে, মন্দির যেহেতু সেরকমভাবে এখনো খোলেনি, কাজ চলছে মন্দিরের এখনো। তবে আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা উদয়গিরি হয়তো যেতে পারবো না। তো খণ্ডগিরি এই জন্য আসলাম। উদয়গিরিটাও সেমই আছে, শুধু কয়েকটা গুহা রয়েছে যতদূর আমি জানি। তো খুবই সুন্দরভাবে বানানো এই মন্দিরটা। এটা সম্পূর্ণ হলে আরো ভালো লাগবে দেখতে এই মন্দিরটাকে। তো চলো আমরা আপাতত খণ্ডগিরি এই পাহাড় থেকে বেরিয়ে যাই। আর এখন কিন্তু ঘড়িতে 1:50 বাজে, আমাদের টাইম হচ্ছে দুপুর 2টো অবধি। 2টোর মধ্যে আমাদের কিন্তু বাসে উঠতে হবে, তারপরে এরপরে আমরা যাব নন্দনকানন। তো এই ছিল আজকে আমাদের পুরী ভ্রমণের গল্প, যেখানে তোমাদের জানালাম উদয়গিরি খণ্ডগিরি পাহাড় থেকে শুরু করে ধবলগিরি পাহাড়, এছাড়া লিঙ্গরাজ মন্দিরের পুরনো ইতিহাস। আর এরপরে কিন্তু আমরা বাসে চেপে চলে গেছিলাম আমাদের ওটিটিসি ট্রিপের সব থেকে লাস্ট ট্রিপ, যেটা কিন্তু নন্দনকানন। আর এই নন্দনকানন জুলজিক্যাল পার্ক নিয়ে পরবর্তীতে একটা ডিটেল ভিডিও আসবে। আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কোনো রকম কোয়েরি কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা ইনস্টাগ্রামে জানাতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।